আজকে আমরা কথা বলবো পোশাকের এক গোপন কারিগরকে নিয়ে। এমন একটা জিনিস যা চোখে দেখা যায় না, কিন্তু একটা সাধারণ পোশাককেও অসাধারণ করে তোলে। চলুন তাহলে সেই রহস্যের গভীরে ঢোকা যাক। কখনো কি মনে হয়েছে যে একটা শার্টের কলার কিভাবে এতটা নিখুঁত আর টানটান থাকে, বা একটা ব্লেজারের গঠনটাই বা কিভাবে এমন সুন্দর হয়? এর পেছনের আসল রহস্যটা কি? চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। এর উত্তরটা হলো ইন্টারলাইনিং। হ্যাঁ, এটাই সেই গোপন উপাদান। খুব সহজ করে বললে এটা হলো পোশাকের ভেতরের একটা কঙ্কালের মতো। এটাই কিন্তু পুরো কাঠামোটাকে ধরে রাখে আর পোশাককে একটা পারফেক্ট আকার দেয়। তো এই ইন্টারলাইনিংকে আমরা মূলত ৩টে ভাগে ভাগ করতে পারি। এই ৩টা ভাগ মনে রাখলে পুরো ব্যাপারটা বোঝা কিন্তু একদম সহজ হয়ে যাবে। এই ৩টে প্রকার হল ফিউজেবল, নন ফিউজেবল আর পেপার ইন্টারলাইনিং। প্রত্যেকটার কাজ আর ব্যবহার কিন্তু একদম আলাদা। চলুন তাহলে সবচেয়ে যেটা বেশি পরিচিত সেটা দিয়ে শুরু করা যাক। প্রথমে আসি ফিউজিবল ইন্টারলাইনিংয়ের কথায়। এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। ব্যাপারটা খুব সোজা। এর একপাশে আঠার একটা লেয়ার বা আস্তরণ থাকে। যখন ইস্ত্রি দিয়ে তাপ আর চাপ দেওয়া হয় তখন এটা কাপড়ের সাথে একেবারে লেগে যায়, অনেকটা স্টিকারের মতো, তাই না? এখন এই ফিউজিবল ইন্টারলাইনিংয়েরও কিন্তু আবার ৬টা ভাগ আছে। কিসের ওপর ভিত্তি করে? এর ওপরে যে আঠালো কোটিংটা থাকে সেটা কি দিয়ে তৈরি তার উপর। এগুলোকে ভাবতে পারেন একজন দর্জি টুল বক্সের আলাদা আলাদা যন্ত্রপাতির মতো, প্রত্যেকটা আলাদা আলাদা কাজের জন্য তৈরি। তো এই টুল বক্সের প্রথম যন্ত্রটা হলো পিভিসি কোটেড ইন্টারলাইনিং। এটাকে বলা যেতে পারে হেভি ডিউটি কাজের ওস্তাদ। ধরুন জ্যাকেট বা কোটের মতো ভারী পোশাক, এগুলোর জন্য পিভিসি ইন্টারলাইনিং একেবারে পারফেক্ট, কারণ এর আঠাটা খুব শক্তিশালী আর এটা বেশ টেকসই। কিন্তু একটা সমস্যাও আছে, এটা কাপড়কে একটু শক্ত করে ফেলে আর এর ভেতর দিয়ে বাতাস চলাচলও কমে যায়। তাই বুঝতেই পারছেন, নরম বা ডেলিকেট কাপড়ের জন্য এটা একদমই ঠিক অপশন না। পিভিসি যদি হয় হেভি ডিউটি কাজের জন্য, তাহলে এর ঠিক উল্টোটা হলো পিভিএ কোটেড ইন্টারলাইনিং। এটা অনেক বেশি হালকা আর সবচেয়ে বড় কথা, এটা পরিবেশ বান্ধব একটা অপশন। বাচ্চাদের পোশাকের কথা ভাবুন, বা খুব নরম ফ্যাশনেবল কাপড়ের কথা। এগুলোর জন্য পিভিএ একদম আদর্শ, কারণ এর আঠাটা বেশ হালকা আর কাপড়কে নরম রাখে। তবে একটা কিন্তু আছে, এটা খুব বেশি ধোয়া বা গরম একদমই সহ্য করতে পারে না, তাই এর যত্নাত্তিও একটু বেশি করতে হয়। আচ্ছা, আমাদের লিস্টে ৩ নম্বরে আছে পলিইথিলিন কোটেড ইন্টারলাইনিং। এটা সবচেয়ে বেশি পরিচিত এর সফটনেস আর ফ্লেক্সিবিলিটির জন্য। আমরা যে আরামদায়ক শর্টের কলার দেখি বা মেয়েদের সুন্দর টপস পরি, তার পেছনের রহস্য কিন্তু এটাই। এটা কাপড়কে একদম শক্ত করে না, কিন্তু খুব সুন্দর একটা আকার দেয়। তবে হ্যাঁ, একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এর গলনাঙ্ক মানে মেল্টিং পয়েন্ট বেশ কম। তাই ইস্ত্রি করার সময় খুব সাবধান থাকতে হয়, নাহলে আঠাটা গলে যেতে পারে। এবার আসা যাক এমন একটার কথায় যা খুব নির্ভরযোগ্য আর টেকসই, মানে যাকে বলে ওয়ার্কহর্স, আর সেটা হলো পলিয়েস্টার কোটেড ইন্টারলাইনিং। বিশেষ করে ফর্মাল পোশাক আর ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টসের জন্য এটা দারুণ একটা অপশন। এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা বেশ ভালো গরম সহ্য করতে পারে, আর বারবার ধোয়ার পরেও এর আকার নষ্ট হয় না, একদম ঠিকঠাক থাকে। ঠিক এই কারণেই কিন্তু ফর্মাল শার্ট বা ট্রাউজারের কোমরের বেল্টে এটা ব্যবহার করা হয়। পোশাকটাও টিকে থাকে অনেক দিন। আচ্ছা, এবার যার কথা বলবো সে হলো এই ইন্টারলাইনিং জগতের সুপারস্টার। হ্যাঁ, আমি পলিমাইড কোটের ইন্টারলাইনিংয়ের কথা বলছি। প্রিমিয়াম কোয়ালিটির পোশাকের জন্য এটাই সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বেশি ব্যবহার হয়। ব্যাপারটা কি জানেন? পলিমাইডের বিশেষত্ব হলো এটা একই সাথে নরম, আবার এর বন্ডিংও খুব শক্তিশালী। মানে এটা কাপড়কে একটুও শক্ত না করে একটা নিখুঁত আকার দেয়, আর ধোয়ার পর হলদে হয়ে যাওয়ারও কোনো ভয় নেই। ঠিক এই কারণেই তো দামি স্যুট, ব্লেজার বা প্রিমিয়াম শার্টে চোখ বন্ধ করে এটা ব্যবহার করা হয়। ফিউজেবল লাইনিংয়ের আমাদের এই লিস্টের একদম শেষে আছে পলিপেপাইলিন। এটা হলো যাকে বলে বাজেট ফ্রেন্ডলি অপশন, মানে কম খরচে সাধারণ বা ক্যাজুয়াল পোশাক তৈরির জন্য এটা ব্যবহার করা হয়। একটা জিনিস খেয়াল করেছেন, অনেক সময় কম দামি টি শার্টের কলার কয়েকবার ধোয়ার পরেই কেমন যেন ঢেউ ঢেউ হয়ে যায়? কেন হয় জানেন? এর পেছনে কিন্তু এই পলিপেপামাইলিন ইন্টারলাইনিংয়ের একটা ভূমিকা থাকতে পারে। কারণ এটা দামে সস্তা হলেও এর আঠাটা মাঝারি মানের, আর এটাও কিন্তু বেশি গরম সহ্য করতে পারে না। তো ফিউজেবল লাইনিংয়ের 6টা ভাগ তো আমরা জেনে নিলাম। এবার বাকি দুটো প্রকার, মানে নন ফিউজেবল আর পেপার লাইনিংয়ের দিকে যাওয়া যাক। এগুলোর নাম হয়তো অতটা শোনা যায় না, কিন্তু বিশেষ বিশেষ কিছু কাজে এদের গুরুত্ব কিন্তু অনেক। নন ফিউজেবল আর পেপার লাইনিংয়ের মধ্যে পার্থক্যটা বেশ মজার। দেখুন, নন ফিউজেবলের নামে কিন্তু এর পরিচয়টা দেওয়া আছে। নন ফিউজেবল মানে এতে কোনো আঠা নেই,
এটাকে সেলাই করে কাপড়ের সাথে জুড়ে দিতে হয়। যেমন ধরুন খুব দামি স্যুটের কথা, সেখানে এটা ব্যবহার করা হয় কারণ এটা কাপড়কে একদম স্বাভাবিক রাখে। অন্যদিকে পেপার লাইনিং হলো একটা টেম্পোরারি সাপোর্টের মতো। ধরুন এমব্রয়ডারির কাজ হচ্ছে বা পকেট বানানো হচ্ছে, তখন কাপড়টাকে ধরে রাখার জন্য এটা ব্যবহার করা হয়। কাজ শেষ, ব্যাস সাবধানে ছিঁড়ে ফেলে দিন। একদম অস্থায়ী সমকারী, তাই না? তো এতক্ষণ ধরে যে এত কথা হলো তার মূল পয়েন্টটা কি? পয়েন্টটা একটাই, সঠিক ইন্টারলাইনিং বেছে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি, কারণ এর ওপরেই একটা পোশাকের ফাইনাল লুক, তার আরাম সবকিছু নির্ভর করে। স্ক্রিনে যে কথাটা দেখা যাচ্ছে এটাই কিন্তু পুরো আলোচনার সারমর্ম। পোশাক তৈরির এই যে গোপন উপাদান, এটাকে যদি ঠিকঠাক মতো ব্যবহার করা যায় তাহলে একটা সাধারণ পোশাকও কিন্তু একেবারে অসাধারণ হয়ে উঠতে পারে। তাহলে চলুন এক নজরে মূল কথাগুলো আরেকবার দেখে নিই। প্রথমত, ইন্টারলাইনিং হল পোশাকের অদৃশ্য কঙ্কাল বা কাঠামো। দ্বিতীয়ত, কোন ইন্টারলাইনিং ব্যবহার করা হবে সেটা নির্ভর করে কাপড়ের ধরন, কতটা শক্ত করা দরকার আর পোশাকটা কী কাজে লাগবে তার ওপর। আর সবশেষে সঠিক ইন্টারলাইনিং বেছে নেওয়ার মানেই হল পোশাকের কোয়ালিটি ভালো হবে, এর আকার অনেকদিন টিকবে আর ফিনিশিংটাও হবে একেবারে প্রফেশনাল। তো এই প্রশ্নটাই রইল সবার জন্য। পরের বার যখন কোনো নিখুঁত সুন্দর পোশাক দেখে মুগ্ধ হবেন, তখন কি এর ভেতরের সেই অদৃশ্য কারিগরের কথা একবারও মনে পড়বে? সেই লুকানো কাঠামোর কথা যা পোশাকটাকে এতটা সুন্দর করে তুলেছে?